প্রথমে আমরা জেনে নেব পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক কাকে বলে। দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হলো যেসব পদার্থগুলো মুক্ত ইলেকট্রন থাকে না বলে তড়িৎ পরিবহন করতে পারে না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এদের যদি তড়িৎ ক্ষেত্রে রাখি এদের পৃষ্ঠে আবিষ্ট আধানের সৃষ্টি হবে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাই ইংলিশে বললে কী হবে? দ্য সাবস্টেন্স হুইচ ডাজ নট ক্যারি কারেন্ট due to absence of free electron, but in presence of electric field charge is induced on the surface of this substance but no current flows. নেক্সট আমরা চলে যাব পরেরটা। পরাবিদ্যুৎ বা অন্তরকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ বা নন পোলার সাবস্ট্যান্স, আর দুই হচ্ছে মেরুবর্তী পদার্থ। আমি দুটোর হচ্ছে যে পার্থক্যগুলো ভালো করে লিখে দিয়েছি এবং মেন জায়গাগুলো কালারিং করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, তাহলে কালারিং জায়গাগুলো দেখলে পরীক্ষায় মনে রাখতেও সুবিধা হবে। ভিডিওটা পজ করে একটু দেখে নেবে। নেক্সট আমরা চলে যাব পরিবাহীর অভ্যন্তরে। আমরা আগে পড়েছিলাম যে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, কিন্তু পরাবিদ্যুতের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয় না কেন? এখন আমরা এই কোশ্চেনের উত্তরটা একটু বুঝে নেব। দেখো, ডান দিকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র এঁকেছি এবং আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র সাধারণত পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ওই জন্য দেখো তড়িৎ ক্ষেত্রের দিক করে দিয়েছি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন আমি প্রথমে একটা কন্ডাক্টর নিচ্ছি। এবার এই কন্ডাক্টরটাকে আমি হচ্ছে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। তো এবার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দেখা যাবে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ বলরেখা যাচ্ছে না। কারণটা কি? যেহেতু একটা পরিবাহী বা কন্ডাক্টর, তাহলে এর ভেতর ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনগুলি আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এগুলো কি সজ্জিত হয়ে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের যে পজিটিভগুলো দেখো বাঁদিকে যেটা, তারা মুক্ত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, এদিকে কি থাকবে? শুধু নেগেটিভগুলো পড়ে থাকবে এবং অন্য প্রান্তে কোনগুলো পড়ে থাকবে? শুধুমাত্র পজিটিভগুলো পড়ে থাকবে। তাহলে পরিবাহীর অভ্যন্তরে আরেকটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং সেটি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ এই দিকে। তাহলে দেখো বাইরের ইলেকট্রিক ফিল্ডটার দিক এই দিকে এবং ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটার দিক সেটা আবার এই দিকে। এখন এই বাইরের ইলেকট্রিক ফিল্ডটা ধরো আমি লিখলাম ই এক্সটার্নাল, আর ভেতরের যে ইলেকট্রিক ফিল্ডটা ই ইন্টারনাল, এই দুটোর মান সমান হয়। অর্থাৎ পরিবাহীর ভিতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমি ই ভিতরে অর্থাৎ ই ইন্টারনাল দিয়ে লিখলাম, এবং বহিস্থ যে ইলেকট্রিক ফিল্ড মানে এই জিনিসটা, সেটাকে আমি ই এক্সটার্নাল দিয়ে লিখলাম। এই দুটো বলছে সমান হচ্ছে, মানে কি ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রটা বাইরেরটাকে ঠিক প্রশমিত করে দিচ্ছে, তাই লব্ধি যেটা ই রেজাল্টেন্ট বা টোটাল ইলেকট্রিক ফিল্ডটার মান হয় কত? 0। তাই পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। এবার আমরা দেখে নেব পরাবিদ্যুতের অভ্যন্তরে কী ঘটনা ঘটে। আমরা আগে দেখেছি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে মেরুবর্তী আর অমেরুবর্তী পদার্থের অণুগুলো একই ধরনের আচরণ করে, অর্থাৎ কি দুজনেই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের অণুর মতন আচরণ করে। এখন আমি দেখো 1 নম্বর ফিগারে প্রথমে দ্বিমেরু ভ্রামকের অণুগুলিকে আমি ইলিপস দ্বারা, যে নীল ইলিপস দ্বারা আমি রিপ্রেজেন্ট করেছি। এখন দেখো এগুলো এলোমেলোভাবে সজ্জিত হয়ে আছে, কারণ আমার কি এখানে এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে কত? 0। এইবার এর ভেতরে এখন কোনো ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে না, কারণ এলোমেলোভাবে সজ্জিত হয়ে আছে। এবার 2 নম্বর ফিগারে দেখো যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি তখন দ্বিমেরু ভ্রামকের যে অণুগুলি দেখো ইলেকট্রিক ফিল্ড বরাবর সজ্জিত হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড যেমন আমরা জানি কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাই অণুগুলোও দেখো সেইভাবে সজ্জিত হয়ে গেছে। এখন যদি এইভাবে সজ্জিত হয় তাহলে দেখো এই বাঁ দিকে
শুধু আমরা নেগেটিভগুলো পাবো এই সাইডটায়, এবং ডান দিকে শুধুমাত্র পজিটিভগুলো পাবো যে পদার্থের মধ্যে। তাহলে আমার এই সাইডটা নেগেটিভ হয়ে যাবে এবং এই সাইডটা কি হয়ে যাবে, পজিটিভ। কিন্তু এই যে কাটা কাটা লাইনের মধ্যবর্তী অংশে কোনো আদান থাকবে না, কারণ এরা কি পরস্পরকে প্রশমিত করে দেবে। অর্থাৎ এই দিকে নেগেটিভ আর এই দিকে পজিটিভ। তাহলে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো না। যে পদার্থ মেরুবর্তী হোক বা অমেরুবর্তী পদার্থ হোক, যখন ইলেকট্রিক ফিল্ডে আমি রাখবো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখবো, তখন একটা দেখো ওর ভেতরেও যে তড়িৎ দ্বিমেরুগুলো সজ্জিত হয়ে গেছে, তার জন্য একটা আমি ইলেকট্রিক ফিল্ড পাবো ই ইন্টারনাল, এবং তার দিক কোন দিকে হবে দেখো, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে দিকটা হবে এদিকে, এবং এটা হবে কি ই ইন্টারনাল। এইবার আমরা তাহলে বলতে পারি, দেখো 3 নম্বর ফিগারে দেখো এটা ভালো করে বুঝিয়েছি। তাহলে বহিস্থ তড়িৎক্ষেত্র ই এক্সটার্নাল এবং ভেতরের তড়িৎক্ষেত্র কত হলো, ই ইন্টারনাল। যেহেতু পরাবিদ্যুতের ক্ষেত্রে বা ডাইলেকট্রিক্সের ক্ষেত্রে পরিবাহীর মতন কোনো ফ্রি ইলেকট্রন বা মুক্ত আদান থাকে না বলে এই যে ই ইন্টারনালটা এক্ষেত্রে লেস দ্যান ই এক্সটার্নাল হয়। আগে আমরা কি দেখেছিলাম, পরিবাহীর ক্ষেত্রে ই ইন্টারনাল আর ই এক্সটার্নাল সমান হচ্ছিল, কিন্তু এখানে মুক্ত আধান না থাকায় এইটার থেকে কম হয়। তাহলে টোটাল যেটা ইলেকট্রিক ফিল্ড বা লব্ধি যেটা তড়িৎ ক্ষেত্র, সেটা কি হবে, ই সমান ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল। এই জন্যে পরাবিদ্যুতের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয় না। আর একটা কথা বলে রাখি, এই যে দেখছো 2 নম্বর ফিগারে তড়িৎ দ্বিমেরুর মতন আচরণ করা যে অণুগুলো ইলেকট্রিক ফিল্ড বরাবর কি সেজে গেছে বা সজ্জিত হয়ে গেছে, এই ঘটনার একটা নাম আছে, এটাকে বলা হয় ইলেকট্রিক পোলারাইজেশন বা তড়িৎ মেরুবর্তিতা। এখন আমরা জানব ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর সম্পর্কে। সাধারণত ফিজিক্সে ক্ষেত্রফল বা এরিয়াকে একটা ভেক্টর হিসেবে দেখা হয়। তাহলে ধরো প্রথমে আমি একটা বদ্ধ তল নিলাম এবং এর উপর একটা ছোট ক্ষুদ্র অংশ বা ক্ষেত্রফল নিলাম। তাহলে এই ক্ষেত্রফলের দিক হবে ঠিক লম্বভাবে বহির্মুখী। অর্থাৎ আমি যদি এটাকে বড় করে আঁকি, এইটা যদি ক্ষেত্রফল হয়, তাহলে এর দিক হবে ঠিক লম্বভাবে বহির্মুখী। মানে তুমি যদি একটা ডিমের কথা ভাবো, ডিমের উপরিতলে যদি একটা ছোট্ট মতন এরকম অংশ করে নাও, তাহলে ডিম থেকে ঠিক বহির্মুখীভাবে যে দিকটা হবে সেটাই হবে ক্ষেত্রফলের দিক। তাহলে ক্ষেত্রফলটাকে যদি আমি ছোট ক্ষেত্রফলকে ডিএস দিয়ে লিখি, তাহলে ওর ভেক্টরটা হবে ডিএস ভেক্টর। মানে এটাকে এইভাবে লেখা যায় যে এর পরম মান ডিএস এবং এর ভেক্টর যেটা একক ভেক্টরটাকে এন ক্যাপ দিয়ে লিখলাম। দুটো গুণ করলে আমার হচ্ছে ডিএস ভেক্টরটা চলে আসে। তেমনি একইভাবে যদি কোনো ক্ষেত্রফল বড় ক্ষেত্রফলকে এ ভেক্টর হিসেবে লেখা হয়, তাহলে সেটাকে লেখা যেতে পারে তার পরম মান মানে মড এ ইন্টু এন ক্যাপ, বা লেখা যেতে পারে এ ইন্টু এন ক্যাপ। এখানে ডিএসটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল এবং এটা হচ্ছে একটা বড় ক্ষেত্রফল, এবং এই এন ক্যাপের দিকটা হবে যেদিকে ডিএসের দিক সেই দিক বরাবর, যেহেতু এটা একটি একক ভেক্টর। এবার আমরা জানব তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে, ধরলাম কোনো একটা তল ধরলাম, অর্থাৎ এই তলটার মধ্যে দিয়ে যে কটা বলরেখা ঠিক লম্বভাবে অতিক্রম করবে সেই সংখ্যাটাকেই বলবে তড়িৎ ফ্লাক্স। এটাকে সাধারণত ফাই চিহ্ন দিয়ে সূচিত করা হয়, আর এটা একটা স্কেলার রাশি। এবার আমরা একটা তল ধরলাম এই একটা তল, তার ওপর সেটা তলটাকে ধরলাম এস দিয়ে ডিনোট করলাম। এবার এর ওপর একটা ক্ষুদ্র ক্ষেত্রফল বা ছোট একটা তল ধরলাম যেটা হচ্ছে ডিএস। তো সেই ডিএসের দিক কী হয়, লম্বভাবে বহির্মুখী। ধরলাম এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই।
সেটাকে ই দিয়ে ডিনোট করলাম এবং তলটাকে কি দিয়ে ডিনোট করলাম, ডিএস ভেক্টর দিয়ে। তাহলে আমরা একটু আগে জেনেছি কি, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এবার এই ই ভেক্টর মানে যেটা তড়িৎ বলরেখার দিক এবং ডিএস এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। ডিএস এর দিকে ই এর উপাংশ কত, ই কস থিটা, সেটা আমি ধরলাম অবিলম্ব উপাংশ বলে, সেটাকে ই এন দিয়ে আমি ডিনোট করলাম। এখন ডিএস এর দিকে ই এর উপাংশ ই কস থিটা, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা আগে ই থাকতো, এখন যেহেতু একটা কোণে আনত আছে, এখন সংখ্যাটা কত হবে, ই কস থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কী হবে, ই কস থিটা ইন্টু ডিএস। যেহেতু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ই কস থিটা, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এবং সেটাকেই আমরা কী হিসেবে জানি, তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ ফাই দিয়ে সূচিত করলাম। এটা যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফল, তাহলে যে ফ্লাক্সটা হবে সেটা হবে ডি ফাই। তা আমি যেহেতু ফাই লিখে দিয়েছি, ওই জন্য এবার আমি একটা ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে দিলাম। এইবার এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, টোটাল যেটা তড়িৎ ফ্লাক্সটা কী হয়ে গেল, ই কস থিটা ইন্টু ডিএস। তাহলে এটাকে কীভাবে লেখা যায়, ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর। আমার তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা হয়ে গেল ফাই সমান ই ডট ডিএস। এবার দেখো, ফাই সমান ই ডট ডিএস, বা এটাকে লেখা যায় ই কস থিটা ইন্টু ডিএস। এবার এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে থিটার মান যখন 0 ডিগ্রি হবে, কস 0 কত 1, তাহলে ফাইয়ের মান সর্বোচ্চ হবে। এবং থিটার মান যখন 90 ডিগ্রি হবে, তখন কি কস 90 এর মান কত, ফাইটা ম্যাক্সিমাম হবে। এবং এক্ষেত্রে কী হবে, থিটা 90 ডিগ্রি হলে ফাইটা কী হবে, মিনিমাম, মানে কস 90 কত 0, তখন ফাইটা বা তড়িৎ ফ্লাক্সের মান কত হবে, 0। এবার বলবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স হলো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে ইটা, এটা যদি তল থেকে বহির্মুখী হয় তখন সেটাকে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স বলে, যেটা এক্ষেত্রে হয়েছে। এবং যদি এই ইটা তলের অন্তর্মুখী হয় তখন সেটাকে বলা হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। এবার আমরা দেখে নেব তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রাটা কী হবে। দেখো, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলাটা আমরা একটু আগে কি দেখলাম, ফাই সমান ই ডট ডিএস। বা তোমরা যখন অঙ্ক করবে, যদি এস ভেক্টরটার মান আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের আকারে দেওয়া থাকে, তখন এইভাবেও লেখা যায়, ফাই সমান ই ভেক্টর ডট এস ভেক্টর। মানে এস ভেক্টরটা যখন এইভাবে লেখা থাকবে যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ মিটার স্কোয়ার, বোঝা গেছে? তাহলে অঙ্কের সময় তখন এইভাবেও লেখা যায়। এইবার দেখো, এই ফর্মুলাটা থেকেই আমরা হচ্ছে একক এবং মাত্রা বার করতে পারবো। প্রথমে আমি ফাইটাকে কি লিখতে পারি, দেখলাম ই ইন্টু এস। আমি এখন শুধু একক মাত্রার জন্য লিখছি বলে কোনো ভেক্টর বা কোনো অন্য সাইন বা কস থিটার সাইনটা দিচ্ছি না, কারণ কস থিটার কোনো একক বা মাত্রা নেই। তাহলে ফাই সমান কি লেখা যায়, ই ইন্টু এস। ইটাকে আমরা কি লিখতে পারি, আমরা একটা ফর্মুলা জানি না, এফ সমান কি জানি, কিউ ইন্টু ই। তাহলে ই সমান কি লেখা যায়, এফ বাই কিউ ইন্টু কি লেখা যাচ্ছে, ক্ষেত্রফল এস। তাহলে এখান থেকে দেখো ফাইয়ের এককটা কি হবে, আমরা কি বলতে পারবো, ফাইয়ের এককটা হবে ফাইয়ের একক সমান এফ এর একক মানে কি হবে, নিউটন, কিউ এর একক মানে কি, কুলম, আর এস এর একক কত, ইন্টু মিটার স্কোয়ার। তাহলে একটা একক কি হয়ে গেল, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। আর একটা একক আমরা পরে জানবো, পরের চ্যাপ্টার যখন করব। তেমনি একইভাবে মাত্রাটাও তাকে এইভাবে নির্ণয় করা হচ্ছে, ফাই সমানে কি দেখলাম, এফ বাই কিউ ইন্টু এস। তাহলে মাত্রা যদি দেখি, বলের মাত্রা কত, এফ সমান এম এল টি মাইনাস 2, কিউ এর মাত্রা কত, আইটি, আগে আমরা জেনেছি, আর ক্ষেত্রফলের মাত্রা কত, এল স্কোয়ার। তাহলে এর মাত্রাটা কী হয়ে গেল, এম
এল কিউব টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে এইভাবে এগুলোর মাত্রা কোনো দিন বা একক মুখস্থ রাখার দরকার নেই, তোমরা সঙ্গে সঙ্গে বার করে নিতে পারবে, শুধুমাত্র যদি আমরা এই ফর্মুলাটুকু জেনে রাখি। এবার আমরা জানব ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল সম্বন্ধে। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল আর কিছুই না, তোমরা এমনি দেখেছো কি 2 ডাইমেনশনে একটা কোণ হয়, সেটাকে থিটা দিয়ে ধরো রিপ্রেজেন্ট করলাম। তা ঘনকোণটা হচ্ছে এটা 2 ডাইমেনশনে কোণ, যেটাকে মানে অ্যাঙ্গেল বলে। 3 ডাইমেনশনে সেটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। মানে সেটা কি, আমি যদি এই কোণটাকে যদি ঘুরিয়ে দিই, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ঘোরাই, তাহলে কি হবে, আমি এরকম একটা পাবো না, দেখো এরকম একটা শঙ্কু আকারে পাবো, দেখো। তাহলে এই শঙ্কুর মধ্যে যে কোণটা হবে সেটা 3 ডাইমেনশনাল কোণ, সেইটাকেই বলা হয় ঘনকোণ। এবং এই ঘনকোণটাকে রিপ্রেজেন্ট করা হয় বড় ওমেগা দিয়ে। এই ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, বা সংক্ষেপে ছোট করে এসআর বলে লেখা হয়। এখন ধরলাম আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, ব্যাসার্ধ ধরলাম আর। এখন এই আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে যদি একটা ছোট ক্ষেত্রবল ধরা এস, মানে এইটুকু একটা ধরো ক্ষেত্রবল ধরলাম, এস ক্ষেত্রবল এখানে একটা ধরলাম, তাহলে গোলকটির কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন হবে সেই ঘনকোণটাকে রিপ্রেজেন্ট করা হয় ওমেগা সমান এস বাই আর স্কোয়ার, অর্থাৎ কি তলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার। এখান থেকে দেখো ঘনকোণের মাত্রাটাও দেখবে এক আসবে, কারণ কি ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, তাহলে ঘনকোণ একটা কোণেরই মতন মাত্রাহীন রাশি, কিন্তু এর একক আছে, সেটা স্টেরেডিয়ান। সমগ্র গোলকের ক্ষেত্রে যে ঘনকোণটা হবে সেটা কি হবে দেখা যাক। ওমেগা সমান তাহলে কি লেখা যাচ্ছে, যে এস বাই আর স্কোয়ার। তাহলে সমগ্র গোলকের ক্ষেত্রে এস বা ক্ষেত্রফল সেটা কত হয় আমরা কি জানি, 4 পাই আর স্কোয়ার, ডিভাইড বাই কী হবে ক্ষেত্র আর স্কোয়ার। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে 4 পাই। তাহলে সমগ্র ঘনকোণের মান কত হবে 4 পাই। এবার আমরা যদি এরকম একটা বাঁকানো একটা তল কল্পনা করি, সেই ডিএস এর দিকটা কোন দিকে হবে, এর সঙ্গে লম্বভাবে বহির্মুখী, মানে এটা ডিএস এর দিক। কিন্তু এখানে আরের যে দিক, এই যে আরের দিকটা কোন দিকে হবে, এই দিক বরাবর। অর্থাৎ আগে আমরা যেটা দেখছিলাম এস এবং আর কি হবে একই দিকে ছিল, কিন্তু এখানে দেখো ডিএস আর আর এর মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, একটা ধরলাম থিটা হচ্ছে ধরলাম। তাহলে এক্ষেত্রে যে ঘনকোণটা উৎপন্ন হবে সেটাও খুব ছোট হবে, সেটাকে আমি ওই ছোট ডি ওমেগা দিয়েই লিখছি, ছোট ডি ওমেগা। সেটা কি হবে সমান ডিএস, আগে এস হতো, এখন ডিএস হবে, কিন্তু আর এর অবিলম্বে ডিএস তলটার উপাংশ কত হবে, ডিএস কস থিটা, আর নিচে যেরকম আর স্কোয়ার আছে সেরকম হবে। অর্থাৎ টোটাল ঘনকোণটা হবে ইন্টিগ্রেশন ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবং এটারও পরে আমরা জানবো যে এরও টোটাল ঘনকোণটার মান কত, 4 পাই। এবার তলটা যদি বদ্ধ হয় তখন ইন্টিগ্রেশনের মাঝখানে এরম একটা চিহ্ন দেওয়া হয়, সেটাকে বলে ক্লোজড ইন্টিগ্রেশন। এরপরে আমরা জানবো গাউসের উপপাদ্য সম্পর্কে, বা গসেস বা গাউসেস থিওরেম। তো সেই থিওরেমটা কি বলছে, কোনো একটা বদ্ধ তল এর মধ্য দিয়ে যে মোট তড়িৎ ফ্লাক্স, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই, বা আগে আমরা জেনেছি এর ফর্মুলাটা কি হয় ই ডট ডিএস, এবং মোট যেহেতু তাহলে ইন্টিগ্রেশন, এবং বদ্ধ তল যেহেতু বলছে তাহলে এটাকে কি দিয়ে লেখা হবে, এইটা দিয়ে ক্লোজড ইন্টিগ্রেশন। তাহলে গাউসের উপপাদ্য কি বলছে, কোনো বদ্ধ তল তার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মানে কি ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর, সেটা কি হবে ওই তলের অভ্যন্তরে অবস্থিত
মোট তড়িৎ আদানের 1/ε গুণ। অর্থাৎ ধরলাম এই তলটার অভ্যন্তরে একটা কিউ পরিমাণ আদান আছে, আমি এখানে পজিটিভ আদানই ধরলাম কিউ পরিমাণ একটা আদান আছে, তাহলে সেইটা কি হবে, ওই তড়িৎ আদানের 1/ε গুণ, মানে এটা সমান কি হবে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। অর্থাৎ গাউসের উপপাদ্য বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স যেটা অতিক্রান্ত হয়, মানে ই ডট ডিএসটা, সেটা কি হবে, ওই তলের অভ্যন্তরে, এইটা ভালো করে মনে রাখবে, ওই তলের অভ্যন্তরে, দেখো এই তলের এটা ভিতরে আছে, ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আদানের 1/ε গুণ, মানে কিউ ইন্টু 1/ε। এই যে বিবৃতিটা বললাম এটা হচ্ছে এসআই পদ্ধতি, এটা ভালো করে মনে রাখবে। এসআই পদ্ধতিতে তাহলে কি বলা যায়, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আদানের 1/ε গুণ, এবং এর গাণিতিক রূপটাকে লেখা যায় এইভাবে, যেটাভাবে আমি লিখেছি, ফাই সমান, বা ফাইটা লেখার দরকার নেই, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কিন্তু এটা যদি আমার সিজিএস পদ্ধতিতে হতো তখন কিভাবে হতো, আমি আগেও শিখেছি, এখানেও তড়িৎ ফ্লাক্সটা কি থাকবে, সেই ই ডট ডিএস ভেক্টর। কিন্তু সিজিএস পদ্ধতিতে কি হয়, কোনো এপসাইলন জিরো বা এপসাইলন টার্মটা থাকে না, তাহলে সেখানে আমি কি বলেছিলাম, সিজিএস পদ্ধতিতে 4πε জিরোর পরিবর্তে কি বসানো হয়, 1 বসানো হয়। তাহলে আমি এখানে একটা ট্রিক্স করছি, দেখো, কিউ এপসাইলন সমান কি লেখা যায়, আমরা কি জানি, কে এপসাইলন জিরো। তাহলে সিজিএস পদ্ধতির জন্য আমি কি করলাম, 4πε0কে 1 লেখা হয়, তাহলে আমি নিচে 4π দিয়ে গুণ করছি আর ওপরেও 4π দিয়ে গুণ করছি, তাহলে সিজিএস পদ্ধতিতে এই 4πε0 মান কত হয়ে যাবে, 1। তাহলে এটাকে আমি পাশে আর লিখলাম না, তাহলে আমার সিজিএস পদ্ধতিতে ফর্মুলা কি হবে, ই ডট ডিএস সমান 4π কিউ বাই কে। তাহলে এটা সিজিএস পদ্ধতিতে গাউসের উপপাদ্যের বিবৃতি, আর এটা এসআই পদ্ধতিতে গাউসের উপপাদ্যের বিবৃতি। পরীক্ষার সময় ওই জন্যে সবসময় কোন পদ্ধতিতে বলছো সেটা ওপরে উল্লেখ করে দেবে। যেমন সিজিএস পদ্ধতিতে যদি আমার গাউসের উপপাদ্যটা লিখতাম তখন হতো, কেন আমি ক্লোজটা দিতে ভুলে গেছি, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 4π/k গুণ, মানে কি কিউ ইন্টু 4π/k গুণ। তাহলে যখনই গাউসের উপপাদ্যের বিবৃতি দেবে এসআই বা সিজিএস উল্লেখ। এবার আমরা জানব গাউসের উপপাদ্য এর প্রয়োগ সম্বন্ধে। সাধারণত গাউসের উপপাদ্যটা জ্যামিতিক প্রতিসম বস্তুর ক্ষেত্রেই ব্যবহার করা সুবিধাজনক। আচ্ছা, প্রথমে আমরা জানব বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডটা কী হয়। তা প্রথমে ধরলাম একটা বিন্দু আধান আছে কিউ, এর জন্য বলছে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তা আমি ধরলাম এর জন্য এই আর দূরত্বে এই বিন্দুটায়, ধরো এটা নাম দিয়ে দিলাম একটা পি, বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এইবার যেহেতু আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ করছি, তাহলে আমাকে একটা বদ্ধ তল নিশ্চয়ই নিতে হবে, এবং যেহেতু এটা গাউসের উপপাদ্য তাহলে সেটা তলটা কী হবে, গাউসীয় তল। তা সাধারণত একটা সুষম গাউসীয় তল কল্পনা করা হয়। তা বিন্দুটা থেকে আর দূরত্বে সুষম মানে সিমেট, মানে সব দিকে সমানভাবে সব কিছু থাকবে। তাহলে এই বিন্দু আধান থেকে আর দূরত্বে সুষম গাউসীয় তল হতে পারে কি, 3 ডাইমেনশনে একটা গোলকই হতে পারে। কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা সুষম গাউসীয় তল আমি কল্পনা করলাম। সাধারণত আমরা কি জানি, কোনো বিন্দু আধান যদি ধনাত্মক হয় তাহলে সেখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলো লম্বভাবে নির্গত হয়। আগে আমরা দেখেছি যেটা বলরেখা, এবং বলরেখার স্পর্শকটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক। তাহলে এখন আমি যদি একটা গোলক ভাবি, তাহলে এই তড়িৎ প্রাবল্য কী হবে, গোলকের তল থেকে কী হবে, লম্বভাবে নির্গত হবে, এবং সেটা বহির্মুখী হবে। বিন্দু আধানটা যদি ঋণাত্মক হতো তখন কী হতো,
সব ঢুকতো, তখন কী হতো, তড়িৎ প্রাবল্য হতো অন্তর্মুখী গোলকের ক্ষেত্রে। এবার আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রে যে ই ভেক্টরটা, তাহলে সেটা কি এই গোলকীয় তলের সঙ্গে কি হবে, লম্বভাবে থাকবে। তাহলে আমরা আগে কি দেখেছি, ডিএস ভেক্টরের দিক কী হয়, লম্বভাবে বহির্মুখী। তাহলে এখানেও যদি আমি একটা ছোট্ট তল কল্পনা করি, তাহলে সেই ডিএসের দিকটাও কি হবে, লম্বভাবে বহির্মুখী। অর্থাৎ এখানে ই এবং ডিএস এই দুটো ভেক্টরের দিকই কি একই দিকে আছে, অর্থাৎ এর মধ্যবর্তী কোণ থিটা কত, 0 ডিগ্রি। অর্থাৎ গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি কি, বদ্ধ তল অর্থাৎ গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, আচ্ছা এখানে এটা লিখে দিই, এটা ই এর দিক এবং এটা ডিএস ভেক্টরের দিক। মোট তড়িৎ ফ্লাক্স এটাকে কি লেখা যাবে, ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কি লেখা যায়, যেহেতু ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ই ডট ডিএস মানে কি ই ডিএস কস থিটা, তাহলে সেটা সমান কি লেখা যায়, ই ডিএস কস 0 ডিগ্রি সমান কি লেখা যায়, ই ডিএস, এটা ক্লোজ ইন্টিগ্রেশন বলে আমি এই সার্কেল চিহ্নটা দিচ্ছি। এখন সব জায়গায় দেখো এখানে এই বিন্দু এই সব জায়গায় তড়িৎ ক্ষেত্রটা কী হবে, মান সমান গোলকের এই সব বিন্দুতে, মানে গাউসীয় তলের সব বিন্দুতে। তাহলে ই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, ইটাকে বাইরে বার করে দিতে পারি, ইটাকে বাইরে বার করলে কি হবে, ইটা বাইরে বার হয়ে যাবে এবং ক্লোজড ইন্টিগ্রেশনের মধ্যে শুধু ডিএসটা পড়ে থাকবে। এখন আমরা কি জানি, ডিএস মানে কি, ছোট্ট ক্ষেত্রফল। তা গোলকের ক্ষেত্রে পুরো ক্ষেত্রফল মানে ইন্টিগ্রেশন করলে কি পুরো ক্ষেত্রফলটা আসে, তো তখন পুরো ক্ষেত্রফলটা কী হয়, ই ইন্টু 4πr²। এখন গাউসের উপপাদ্য অনুযায়ী এই যে ই ডট ডিএস সমান আমরা কি বলতে পারি, গাউসের তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান তার এপসাইলন গুণ, মানে এসআই পদ্ধতিতে। তাহলে এর পরের লাইনে কি লেখা যায়, ই ডট ডিএস সমান আমরা কি দেখলাম, ই ডট 4πr² ইন্টু কিউ বাই এপসাইলন। তো এপসাইলনটাকে আমরা এখানে এপসাইলন না লিখে কে এপসাইলন 0 দিয়ে লিখে দিই, কারণ আমরা দেখেছি এপসাইলন সমান লেখা যায় কে এপসাইলন 0। তাহলে এখান থেকে কি চলে আসছে, ই সমান 1/4π এপসাইলন বা কে এপসাইলন 0 ইন্টু কিউ বাই r²। তাহলে এটাই হলো কোনো বিন্দু আদানের জন্য কোন একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এখানে পিতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড। এখন তোমরা এটা কিছু কিছু বইতে পাবে, কিছু কিছু বইতে পাবে না। এখান থেকে আর একটা কোশ্চেন আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই কোশ্চেনটা হচ্ছে যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রমাণ করো। তাহলে সেটা আর কিছুই না, আমি যে থিওরিটা এখন করালাম এটা এই পর্যন্ত লিখবে, তারপরে এক্সট্রা কি লাইনটা লিখবে, এরপরে এক্সট্রা একটা লাইন লিখবে। আমি বলছি যে ধরলাম পি বিন্দুতে আরেকটি আধান Q1 অবস্থিত, কিউ আধানের জন্য পি বিন্দুতে অবস্থিত Q1 আধানের ওপর বল F সমান Q1 ইন্টু ই সমান লেখা যায়, মানটা বসিয়ে দিলে 1/4π এপসাইলন Q1/r²। তারপরে তোমরা এটা কমা দিয়ে পরের লাইনে লিখে দেবে, ইহাই কুলম্বের সূত্র। মানে কি, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা জানব সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ স্ফেরিক্যাল সেলের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটা কী হয়। তো এর দুটো কেস আছে, একটা কি গোলীয় খোলকের বাইরে বিন্দুটা হতে পারে, আবার ভেতরেও হতে পারে। তা আমি প্রথমে খোলকের বাইরেরটা আমি ডিসকাস করব।
তা প্রথমে একটা গোলীয় খোলক নিলাম, ধরলাম এর ব্যাসার্ধ আর, এবং গোলীয় খোলকটাকে প্লাস কিউ তড়িদাদান সুষমভাবে আহিত করা হয়েছে। বাস, শুধু কিউও লিখতে পারো। এখন এই গোলীয় খোলকটা একটা বাইরের বিন্দু বা বহিস্থ বিন্দু ধরলাম পিতে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তা ধরলাম কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব ধরলাম এক্স। এখন আমরা আগের মতন কি একটা সুষম গাউসীয় তল কল্পনা করা হয়। তা গোলকের বাইরে সুষম গাউসীয় তল কি হবে? একটা গোলকই হবে। তাহলে আমরা এক্স ব্যাসার্ধ নিয়ে একটা সুষম গাউসীয় গোলক কল্পনা করলাম। এবার সিমেট্রি বা প্রতিসাম্য থেকে কী বলা যায়? আগের মতন তড়িৎ ক্ষেত্রের মানটা সব জায়গায় কী হবে? এই গোলকের সব জায়গায় সমান হবে এবং পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। কারণ কি? তোমরা আগে জেনেছো যে কোনো গোলককে কিউ আধান দিলে কোনো দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যা হয়, একটা বিন্দু আধান কিউ ওখানে রাখলে একই দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী হয়? সমান। তাহলে এই গোলকের যে গাউসীয় গোলকের সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কী হবে? সমান, এবং কী হবে? আগের মতন লম্বভাবে বাইরের দিকে। এটাকে লিখে দিই, এটা খোলকের বাইরের কেস, বাইরের কোনো একটা বিন্দুতে। আচ্ছা, গাউসের উপপাদ্য অনুযায়ী এখন কি লেখা যাবে? মোট তড়িৎ ফ্লাক্স, যেটা আগেও হয়েছে ই ডট ডিএস ইন্টিগ্রেশন, মানে ক্লোজড ইন্টিগ্রেশন। তা সেটা করে কি হয়েছিল? ইটা বাইরে বেরিয়ে এসেছিল এবং ডিএসের ইন্টিগ্রেশন হয়েছিল 4 পাই, এখানে যেহেতু দূরত্বটা এক্স, 4 পাই কী হবে? এক্স স্কোয়ার, ইকুয়াল টু গাউসের উপপাদ্য অনুযায়ী কি? গাউসীয় তলের ভেতরে অবস্থিত মোট আধান, সেটা কি? গোলকটা যেহেতু আছে এবং গোলকটা যেহেতু কিউ আধানে আহিত, তাহলে মোট আধানটা কী হবে? কিউ ডিভাইড বাই কি? যে কোনো মাধ্যম হলে এপসাইলন। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে? ই সমান 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার। এইবার আমরা যদি বিন্দুটাকে গোলকের ভিতরে ভাবি তখন কি হবে এবার আমরা দেখব। মানে এটা ভিতরে বা ইন্টারনাল কোনো একটা পয়েন্টে, তখন কি হবে? তা প্রথমে আমি একটা গোলক, সেম সাইজের একটা গোলক নিয়েছি। এইবার এই গোলকের ভিতরে একটা কোনো বিন্দুতে, তা গোলকটার ব্যাসার্ধ সেই আর, এবং এই গোলকের ভিতরে ধরো এখানে একটা পি বিন্দু নিয়েছি। তো এখানে যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই কি হবে? তা সেই আগের মতন একটা সুষম গাউসীয় তল কল্পনা করতে হবে, অর্থাৎ একটা গোলক কল্পনা করলাম এই ব্যাসার্ধটাকে ধরে। ধরলাম এটা দূরত্বটা এক্স, তাহলে এই ব্যাসার্ধ ধরে একটা সুষম গাউসীয় তল কল্পনা করলাম। এখন গাউসের উপপাদ্য অনুযায়ী ই ডট 4 পাই এক্স স্কোয়ার, মানে টোটাল তড়িৎ ফ্লাক্স সমান কী হবে? গাউসীয় তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান। আচ্ছা, আমরা আগে কি জানি? যে কোনো আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে, মানে ভেতরে অবস্থান করে না। তাহলে এখানে আমি যে গোলকটাকে কিউ আধান দিয়েছিলাম, তাহলে সেটাও কি গোলকের পৃষ্ঠে অবস্থান করবে, মানে এখানে অবস্থান করবে, কিন্তু ভেতরে অবস্থান করবে না। কিন্তু আমার গাউসীয় তলটা কোথায় আছে? ভেতরে। তাহলে এর ভেতরে কি কোনো আধান থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে গাউসীয় তলটার ভেতরে মোট আধান কত হবে? 0। তাকে এপসাইলন দিয়ে ভাগ করলে সেই 0ই হবে। তাহলে বোঝা গেল আমাদের যেন এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। যখন গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করব, তখন এই যে আধানটা আমরা নেব, সেটা গাউসীয় তলের ভেতরে আধানটা নেব। সেটা কোনো গোলক বা চোঙ যাই হোক তার ভিতরে নেব না। তাহলে প্রথমটায় দেখো এই যে গাউসীয় তল, এর ভেতরে মোট আধান ছিল কিউ। কারণ কি? এই গাউসীয় তলের ভেতর পুরো গোলকটাই অবস্থিত ছিল। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো গাউসীয় তলের ভেতর কিন্তু গোলকটা অবস্থিত নেই,
এবং আধানটা কিসে আছে? গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করছে। তাই এক্ষেত্রে গাউসীয় তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান হবে 0, তাকে এপসাইলন দিয়ে ভাগ করলে হবে সেই 0, অতএব ই হবে বা তড়িৎ ক্ষেত্র হবে 0। অর্থাৎ আহিত গোলীয় খোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য নেই। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, মানে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে কি? একটা অসীম দৈর্ঘ্যের তার, মানে ইনফাইনাইটলি লং স্ট্রেট চার্জ কন্ডাক্টর, তার জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে প্রথমে আমি একটা অসীম দৈর্ঘ্যের তার কল্পনা করলাম। এই তারটা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই আমি এটা ডটেড লাইন দিয়ে ওপরে আর নিচে দেখিয়ে দিলাম। এইবার এই তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তা আমি ধরলাম বিন্দুটা এখানে এই তার থেকে এক্স দূরত্বে অবস্থিত এবং পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে একটা অসুবিধা আছে, আমি যখন গাউসীয় তলের ভেতর মোট আধান নেব, তখন যেহেতু তারটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত, তাহলে আধানটাও কী হয়ে যাবে? অসীম। তাহলে আমি সলভ করতে পারবো না। তো এই জন্য এখানে একটা বুদ্ধি করা হয়। সেটা কি করা? যে আমরা আগে জেনেছি তারের রৈখিক ঘনত্ব সম্পর্কে, তো এখানেও ধরে নেওয়া হচ্ছে যে এই অসীম যে স্ট্রেট বা ঋজু তারটা বা পরিবাহীটা, তার একক দৈর্ঘ্যের আধান ধরে নিলাম ল্যামডা। মানে কি ল্যামডা সমান কি লেখা যাবে? এই তারটার একক দৈর্ঘ্যের আধান। একক দৈর্ঘ্যের আধান অর্থাৎ কি? চার্জ পার ইউনিট লেন্থ, যেটা রৈখিক ঘনত্ব আমরা আগে করেছিলাম। এখন তারটি থেকে এক্স দূরত্বে এই যে পি বিন্দুটা নিয়েছি, সেখানে একটা সুষম গাউসীয় তল কল্পনা করতে হবে। কিন্তু এখানে সুষম গাউসীয় তল তো আগের মতন আর গোলক হবে না, কারণ তুমি এমনি দেখো, যদি আমি গোলক কল্পনা করি তখন সিমেট্রি হবে না। কারণ কি? এখান থেকে সব দূরত্বগুলো দেখো বিভিন্ন হয়ে যাচ্ছে, কোথাও বেশি কোথাও কম। তাহলে এখানে সুষম গাউসীয় তল হবে একটা চোঙ। তা আমি কি করব? এখানে এক্স ব্যাসার্ধের একটা চোঙ কল্পনা করব। সেটা কেরম করলাম? দুদিক থেকেই এক্স ব্যাসার্ধ নিলাম এবং এক্স ব্যাসার্ধে একটা চোঙ কল্পনা করলাম। এইবার এই চোঙের তলটাই গাউসীয় তল হিসেবে কাজ করবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডটা প্রতিসাম্য থেকে কী বলা যায় বা সিমেট্রি থেকে? চোঙের যে বক্ষতল, এই যে চোঙের বক্ষতলে সব বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা কী হবে? সমান, এবং চোঙ থেকে লম্বভাবে কী হবে? বাইরের দিকে। তাহলে এখানেও সব বাইরের দিকে যাবে। এবং আমি যদি তড়িৎ ফ্লাক্সের কথা কল্পনা করি, দেখো চোঙের কোনো একটা তল ধরে এই একটা ডিএস ভেক্টরের সঙ্গে, ডিএস ভেক্টরের দিকটা কোন দিকে হবে? এদিকে। তাহলে চোঙের যেই পাশের তল এইগুলোর ক্ষেত্রে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমার টোটাল তড়িৎ ফ্লাক্স হবে ই ডিএস বা ইন্টিগ্রেশন ইডিএস। কিন্তু চোঙের যদি এই বৃত্তাকার তল দুটোর কথা ভাবি, মানে এই তলটা আর এই তলটা, এক্ষেত্রে দেখো ডিএস এর দিক কোন দিকে হবে? এই দিকে। এবং ই এর দিক কোন দিকে? এদিকে। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমরা cos 90 ডিগ্রির মান কত জানি? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমার ই ডট ডিএস এর বৃত্তীয় তল দুটোর ক্ষেত্রে ই ডট ডিএস এর মান হবে 0, মানে টোটাল তড়িৎ ফ্লাক্স হবে 0। কিন্তু আগেরটার ক্ষেত্রে ই ইন্টিগ্রেশন ডিএস হবে। তাহলে আমার যে ফ্লাক্সটা হবে শুধুমাত্র কি চোঙের পার্শ্ব তলগুলোর জন্য, বৃত্তীয় তলগুলোর জন্য হবে না। কারণ কি? ওখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু পাশের তল বা পার্শ্ব তলগুলোর ক্ষেত্রে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এইবার আমি যদি গাউসের উপপাদ্য ফেলি, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে চোঙটা নেওয়া হয়েছে তার হচ্ছে দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এল, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল।
আমি যদি এখন গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর সমান কি লেখা যাবে, ইটা আর ডিএস এর মধ্যবর্তী কোণ কি, এক্ষেত্রে জি কস জিরো একটু আগে দেখালাম, তাহলে এখানে কি হবে ইডিএস, আর চোঙের যে বৃত্তাকার তলগুলোর জন্য থাকবে না, তাহলে এটাকে কি লেখা যাবে ই ইন্টু টোটাল ডিএস, মানে কি শুধু ক্ষেত্রফলটা কোনটা হবে এই পার্শ্বতলের, ওপরের বৃত্তীয় তলটা হবে না। তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2πr/l, আগে দেখিয়েছি। তো এখানে আর এর জায়গায় কি বসবে, ব্যাসার্ধটা যাতে এক্স আছে সেটা হবে 2πxl, অর্থাৎ গাউসের উপপাদ্য অনুযায়ী লেখা যাবে ই সমান ই ইন্টু 2πxl সমান গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট আধান, সেটা কত হবে, এখানে যেহেতু তারের একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের আধান কত হবে এল ল্যামডা, কারণ কি এক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের আধান হচ্ছে ঐকিক নিয়ম অনুযায়ী এল ল্যামডা ডিভাইড বাই এপসাইলন, অর্থাৎ ই সমান লেখা যাবে 1/2π ল্যামডা বাই এক্স, বা এটাকে সাজালে লেখা যাবে ওপরে 2 আর নিচে 2 দিয়ে গুণ করলে 1/4π2 ল্যামডা বাই এক্স। এই ফর্মুলাটা তোমরা হচ্ছে অঙ্কের জন্য মুখস্থ রাখবে। এরপর আমরা অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাই এখানে ভালো করে লক্ষ্য রাখবে, এখানে অপরিবাহী পাত লেখা আছে, ধরলাম এই একটা অসীম অপরিবাহী পাত। তাই এখানে ধরো একটা আধান দেয়া হয়েছে, তা আগের মতন যেরকম চোঙের ক্ষেত্রে আমি ধরেছিলাম কি অসীম পাত হলে টোটাল আধান ধরতে খুবই অসুবিধা হয়, তখন কি আধানের ঘনত্ব নেওয়া হয়। তা আগে আমরা তারের ক্ষেত্রে দেখেছিলাম কি অসীম তার হলে তখন টোটাল আধানটা নেওয়া হয় না, সেটা তার বদলে কী নেওয়া হয়, তারের একক দৈর্ঘ্যের আধান নেওয়া হয়, অর্থাৎ ঘনত্ব নিলে একটা সুবিধা হয়। তো এখানে যেহেতু একটা পাত মানে 2 ডাইমেনশানে আছে, তাহলে একক দৈর্ঘ্য নিলে তো হবে না, এখানে একক ক্ষেত্রফলের আধান নিতে হবে। তা আমরা আগে তো জানি ক্ষেত্রফলের যে একক ক্ষেত্রফলের যে আধান সেটা কি তলমাত্রিক ঘনত্ব বা সিগমা। তা ধরলাম এই অসীম অপরিবাহী পাতটা, তার উপর আধানের তলমাত্রিক ঘনত্ব ধরলাম সিগমা, এবং এই আধানটা কি আছে এক পৃষ্ঠেই আছে। তা ধরলাম এটা সামনের পৃষ্ঠ, এই সামনের পৃষ্ঠেই শুধুমাত্র আধানটা অবস্থান করছে। এখন ধরছি পাতটা থেকে একটা অল্প দূরত্ব পিতে আমার তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে গাউসীয় তল কল্পনা করতে গেলে এর সমদূরবর্তী বিপরীত দিকে আর একটা বিন্দু পি ড্যাশ নেওয়া হবে, এটা পি হলে এটা হবে পি ড্যাশ। এইবার ডিএস প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলের একটা ক্ষুদ্র চোঙ এমনভাবে আমি কল্পনা করব যাতে চোঙটার বৃত্তাকার তলটা পি আর পি ড্যাশ বিন্দু দিয়ে যায়। মানে দেখো এখানে একটা ছোট্ট ডিএস, অর্থাৎ এখানে একটা ছোট্ট ডিএস ক্ষেত্রফল কল্পনা করব, এখানেও একটা করব, যাতে চোঙটা অর্থাৎ চোঙটাকে এই আঁকলাম এবং এটা এখানে ভেদ করে ওপারে গেছে বলে আমি এখানে একটু ডট ডট দিয়ে দিলাম। এই চোঙের তলটাই এখন কি গাউসীয় তল হিসেবে কাজ করবে। তাহলে প্রতিসাম্য থেকে কি বলা যায় যে এই যে তলটা তার দুপাশে যেই বৃত্তাকার চোঙের তল দুটো নিয়েছি সেখানে সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটার মান কি হবে সমান, এবং দিকটা কি হবে ভূমির সাথে লম্ব। কারণ কি এই প্লাস থেকে আমি ধরতে পারি যে এইভাবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রগুলো বেরিয়েছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের দিকটা হবে এই দিকে ভূমির সাথে লম্ব। তাহলে ভূমির সাথে যেহেতু লম্ব, এখানে দেখো এইটাকে যদি আমি বড় করে আঁকি, এই যে ডিএস ভেক্টরটা দিক এদিকে, এবং ই যে ভেক্টরটা সেটারও দিক কোন দিকে এই একই দিকে, তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত সেই 0 ডিগ্রি, মানে cos 0 মানে কি ওটা 1 লেখা যায়। তাহলে এই চোঙটাকে যদি আমি এখানে আলাদাভাবে আঁকি
তাহলে চোঙের এই তলটার ক্ষেত্রে ডিএস এর দিক এদিকে এবং ই এর দিকও এদিকে। তাহলে এখানে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কিন্তু চোঙের এই তলগুলোর কথা ভাবো, এখানে ডিএস এর দিক এদিকে, কিন্তু ই এর দিক কি বললাম, সেই একই এদিকে আছে। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে চোঙের এই তলগুলোর ক্ষেত্রে আমার কোনো ফ্লাক্স থাকবে না, শুধুমাত্র চোঙের এই দুটো তলের ক্ষেত্রে আমার ফ্লাক্স থাকবে। এইবার চোঙের এই দুটো বৃত্তাকার তল দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এর ক্ষেত্রে ইডিএস আর এর ক্ষেত্রে ইডিএস। তাহলে কী হবে? টোটাল কী হবে? 2 ইডিএস। এখন গাউসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যাবে? ই ইন্টু 2 ডিএস মানে কি টোটাল তড়িৎ ফ্লাক্স, যেটা ই ডট ডিএস, সেটা এখানে কী হয়ে গেল? ই ইন্টু 2 ডিএস এবং কি cos 0 মানে 1, কারণ এই তলগুলোর ক্ষেত্রে কি চোঙের পার্শ্ব তলগুলোর ক্ষেত্রে কোনো ফ্লাক্স থাকবে না, সমান কী হবে? গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট আধানটা কী হবে? দেখো পাতটা এই বরাবর অবস্থিত, তাই তো? পাতটা আমার এই বরাবর অবস্থিত, অর্থাৎ এবং চাষটা কোন দিকে আছে? শুধুমাত্র দেখো ডান দিকটায়। অর্থাৎ পাতের ডান দিকে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, যেহেতু এটা অপরিবাহী পাত, তাহলে ওই আধানটা কি অপর পৃষ্ঠে যাবে না। তাহলে আমার যে মোট আধানটা কি হবে? শুধুমাত্র একদিকেই থাকবে, মানে এই দিকটাই থাকবে, এই দিকটায় থাকবে না। তাহলে গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট আধান কী হবে? সিগমা ইন্টু ডিএস। কারণ কি তলটা শুধুমাত্র একদিকেই আমার আধানটা আছে এবং সেটা শুধুমাত্র বৃত্তীয় তলের জন্য বলে সিগমা ইন্টু ডিএস ডিভাইড বাই এপসাইলন। তো অর্থাৎ ই সমান কি লেখা যাবে? সিগমা বাই 2 এপসাইলন। অর্থাৎ অসীম অপরিবাহী পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই পাতটা থেকে একটা কোনো নির্দিষ্ট বিন্দুতে হবে সিগমা বাই 2 এপসাইলন। এবার যদি এই পাতটা পরিবাহী হতো বা কন্ডাক্টিং হতো, তখন কি হতো? তখন আগের মতন সব একই হতো, শুধুমাত্র বদলাতো এই জায়গাটায়। কারণ কি একটা পরিবাহী পাত যখন আমি নেব, তখন আমি যদি এই পৃষ্ঠে আধান বন্টন করি, মানে ডান দিকে যদি বন্টন করি, তখন সেই আধানটা কি বাঁ দিকেও চলে যাবে। অর্থাৎ তখন আমি কি লিখতে পারবো? সেই একই আগের মতন ই ইন্টু 2 ডিএসই হবে। কিন্তু এখানে সিগমা ডিএস হবে না, কারণ কি এখানে সিগমা মানে একক ক্ষেত্রফলের ঘনত্ব ইন্টু কি একক ক্ষেত্রফলের ঘনত্ব সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলের ঘনত্ব এখানে কি হয়েছিল? সিগমা ডিএস। তাহলে এখানে একক ক্ষেত্রফলের ঘনত্ব সিগমা, কিন্তু এখানে শুধুমাত্র ডিএস ক্ষেত্রফল থাকবে না, কারণ কি এখন চোঙটার এদিকেও থাকবে এবং এদিকেও থাকবে। তাহলে সেটা কি হবে? 2 ডিএস বাই এপসাইলন। অর্থাৎ তখন কি হবে? ই সমান হবে সিগমা বাই এপসাইলন। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি অপরিবাহী এবং পরিবাহী দুটো পাতের ক্ষেত্রেই পড়ে, থিওরিটা একই হবে, শুধুমাত্র মনে রাখবে এই জায়গাটায় আলাদা হবে। কারণ আগের মতনই সব কিছু বলে যাবে, শুধুমাত্র অপরিবাহীর ক্ষেত্রে বলবে যেহেতু আধানটা একদিকে বণ্টিত আছে, সেজন্য টোটাল গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট আধান হবে সিগমা ডিএস, এবং পরিবাহীর ক্ষেত্রে বলবে যেহেতু আধানটা সব দিকে বণ্টিত আছে, তখন গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট আধান হবে সিগমা ইন্টু 2 ডিএস। এরপর আমরা যাব আহিত পরিবাহী নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য, মানে ইলেকট্রিক ফিল্ড একটা চার্জ কন্ডাক্টরে কোনো খুব কাছে একটা বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমি প্রথমে একটা আহিত পরিবাহী কল্পনা করলাম। ধরে এই একটা আহিত পরিবাহী, এবং ধরলাম এটা প্লাস আধানে আহিত আছে সব দিকে সমানভাবে। এইবার ধরলাম এই আহিত পরিবাহীটার ওপরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বটা ধরলাম সিগমা। এখন পরিবাহীর বাইরে অল্প দূরত্বে
পি বিন্দুতে ধরলাম এইটা খুব কাছাকাছি বিন্দু। আচ্ছা আমি কাছাকাছি আঁকলাম না, কারণ কি ফিগারটা তখন জটিল হয়ে যাবে, তা আমি একটু বেশি করে তাই আমি একটু দূরবর্তী ক্ষেত্রে বিন্দুটা আঁকলাম, কিন্তু এই বিন্দুটা খুবই কাছে অবস্থিত। তো এই পি বিন্দুতে ধরলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। পরিবাহী তলের ওপর ডিএস ক্ষেত্রফলের একটা চোঙ কল্পনা করা হবে সেই আগের মতনই, যেটা বৃত্তীয় তল পি বিন্দুকে ঘিরে থাকবে। মানে এই একটা চোঙ আমি কল্পনা করলাম, যেটা গাউসীয় তল হিসেবে কল্পনা হবে। ভেতরের দিক বলে আমি একটু ডট ডট দিয়ে দিলাম। এখন এই চোঙের তলটাই কি গাউসীয় তল হিসেবে কল্পনা করতে হবে। এবার দেখো পি বিন্দুতে, ধর এই যে পি বিন্দু, এখানে তড়িৎ প্রাবল্য যে ইলেকট্রিক ফিল্ডটা, এর দিকটা কোন দিকে? ই এর দিকটা হবে কোন দিকে? এদিকে। এবং এখানে যে ডিএস এর দিক, সেটাও কোন দিকে? এই দিকেই। মানে ই এর দিকও এই দিকে, ডিএস এর দিকও একই দিকে। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 1। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কী হবে? ই ডট ডিএস সমান লেখা যাবে ই ডিএস। এইবার চোঙের যে পাশের তলটা, মানে এই চোঙের যে এই যে পাশের তলটা, এক্ষেত্রে কী হবে? ক্ষেত্রে কি ই ভেক্টরটার দিক এদিকে, কিন্তু ডিএস যে ভেক্টরটার দিক কোন দিক আছে? এই দিকে। তাহলে মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এর জন্য আমার কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না। তাহলে ই ডট ডিএস সমান কী হবে? 0। তাহলে শুধুমাত্র সেই আগের মতনই, শুধুমাত্র বৃত্তীয় তলটার ক্ষেত্রেই তড়িৎ ফ্লাক্স থাকবে। আবার আমি যদি পরিবাহীর ভিতরে, মানে এই যে পরিবাহীর ভিতরে এই যে তলটা বৃত্তীয় তলটার ক্ষেত্রে ভাবি, সেখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কত? 0। কারণ কি আমরা আগে কি দেখলাম? কোনো আয়িত পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়, যেটা আমরা গোলীয় খোলকের ক্ষেত্রে দেখেছি। তাহলে এক্ষেত্রে এই যে তলটা, এই তলটার ক্ষেত্রেও কি হবে? আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্সও হবে 0। অর্থাৎ আমার এই তিনটে তলের মধ্যে এইটার ক্ষেত্রে ই 0, কারণ কি পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়, অর্থাৎ ফ্লাক্স 0। এইটার ক্ষেত্রেও তড়িৎ ফ্লাক্স 0, কারণ কি এখানে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। শুধুমাত্র তাহলে এই তলটার ক্ষেত্রেই আমার তড়িৎ ফ্লাক্স থাকবে, এবং সেটা কি হবে? ই ডট ডিএস সমান ই ডিএস। অর্থাৎ গাউসের উপপাদ্য অনুযায়ী আমার কি লেখা যায়? ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান এই তল দ্বারা বেষ্টিত আধান, সেটাকে কি লিখলাম? সিগমা ইন্টু ডিএস। কারণ কি আমার একদিকেই আধানটা আছে, ভেতরের দিকে এই পোর্শনটায় আধানটা নেই। তাহলে শুধুমাত্র হবে সিগমা ডিএস বাই এপসাইলন। অর্থাৎ ই ডিএস সমান লেখা যাবে সিগমা ডিএস বাই এপসাইলন। অর্থাৎ ই সমান হবে সিগমা বাই এপসাইলন। এখন এই যে আয়িত পরিবাহীটা নিয়ে, যেটা যদি গোলক হয়, তখন সিগমা সমান কী লেখা যায়? এটা একটা ইন জেনারেল ফর্মুলা আবার হয়ে গেল, যেটা আমরা আগের থিওরিতেও প্রমাণ করেছি। এখন এটা যদি গোলক হয়, তখন সিগমা সমান কী লেখা যাবে? কিউ বাই এ, মানে এরিয়া। তো এরিয়াটা, টোটাল এরিয়াটা কত হয় গোলকের ক্ষেত্রে? আর ব্যাসার্ধ হলে 4 পাই আর স্কোয়ার। তাহলে এই মানটাই যদি আমি এখানে বসাই, গোলকের ক্ষেত্রে ই সমান চলে আসবে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ জেনারেল ফর্মুলা হয়ে যাচ্ছে ই সমান সিগমা বাই এপসাইলন। সেটা যে কোনো আকারের হতে পারে, এবং গোলকের ক্ষেত্রে হলে তখন হয়ে যাবে এই ফর্মুলা।